দ্য পাসিং অ্যাওয়ে অব বাপু লেসন 3 বাই নয়নতারা সহগল। বাপুর চলে যাওয়া। পাস অ্যাওয়ে কথাটার অর্থ হচ্ছে মারা যাওয়া, চলে যাওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। মহাত্মা গান্ধীকে আপামর ভারতবাসী ভালোবেসে বাপু বলে ডাকত। উদ্ধৃত অংশটি শুরু করার আগে আমরা নয়নতারা সহগল সম্পর্কে কিছু জেনে নেব। নয়নতারা সহগলের বাবা রঞ্জিত সীতারাম পণ্ডিত ছিলেন কাথিয়াওয়াড়ের একজন ব্যারিস্টার। এছাড়াও তিনি একজন ক্লাসিক্যাল স্কলার ছিলেন, যিনি কল্হণের ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনীকে সংস্কৃত থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। 1944 সালে লখনৌর জেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে যান পত্নী বিজয়লক্ষ্মী পণ্ডিত ও 3 কন্যা চন্দ্রলেখা মেহতা, নয়নতারা সহগল ও রীতা দরকে। নয়নতারা সহগলের মা বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহরুর কন্যা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বোন। তিনিও ছিলেন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী। 1946 সালে নবগঠিত জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ভারত স্বাধীন হওয়ার পর তিনি রাজ্যসভার সদস্য হন। বিভিন্ন রাজ্যে রাজ্যপালের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। এছাড়াও সোভিয়েত রাশিয়া, আমেরিকা, মেক্সিকো প্রভৃতি রাষ্ট্রে দক্ষতার সাথে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। 1935 থেকে 1947 সালে রাজনৈতিক অস্থিরতার জন্য নয়নতারা সহগল একাধিক স্কুলে ভর্তি হন। অবশেষে মুসৌরির উডস্টক স্কুল থেকে স্নাতক হন। পরে আমেরিকার ওয়েলেসলি কলেজ থেকেও বিএ ডিগ্রি লাভ করেন। মুসৌরির কাছে দেরাদুনে তিনি নিজস্ব বাড়ি তৈরি করেন এবং সেখানে বহু দশক থাকেন। সহগলের দুবার বিয়ে। প্রথম স্বামী গৌতম সহগল, তার সাথে বিচ্ছেদের পর তিনি এডওয়ার্ড নির্মল মঙ্গত রায়কে বিয়ে করেন। তিনি ছিলেন একজন পাঞ্জাবি খ্রিস্টান এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসের দক্ষ অফিসার। যদিও সহগল নেহরু পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু তিনি তার ক্ষুরোধার লেখনীর দ্বারা তার নিজস্ব পরিচয় তৈরি করেন। ইন্দিরা গান্ধী ছিলেন তার মামাতো বোন, কিন্তু পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর সাথে তার সম্পর্কে যথেষ্ট অবনতি হয়। ইন্দিরা গান্ধীর একচ্ছত্র আধিপত্য তিনি মেনে নিতে পারেননি। ইন্দিরা গান্ধী 1970 সালে ক্ষমতায় আসার পর ইতালিতে সহগলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ বাতিল করেন। 1882 সালে সহগল ইন্দিরা গান্ধীর ক্ষমতায় আসার অন্তর্ভেদী বিবরণ অত্যন্ত তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে ইন্দিরা হার রোড টু পাওয়ার বইয়ে লিপিবদ্ধ করেন। প্রখ্যাত নারীবাদী লেখিকা, মানবাধিকার কর্মী ও পুরস্কারজয়ী ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা গীতা সহগল ছিলেন নয়নতারা সহগলের কন্যা। গীতা সহগল নয়নতারা সহগলের কন্যা। 2015 সালে 6 অক্টোবর সহগল ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতিবাদে তার সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দেন। নয়নতারা সহগল অনেক বই লিখেছেন। তার মধ্যে রয়েছে তার স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকলেট কেক ফ্রম ফিয়ার সেট ফ্রি। এই দুটি হচ্ছে তার স্মৃতিকথা। আমাদের উদ্ধৃত অংশটি প্রিজন অ্যান্ড চকলেট কেক স্মৃতিকথা থেকে নেওয়া হয়েছে। তার উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য এ টাইম টু বি হ্যাপি, দিস টাইম অফ মর্নিং, স্টর্ম ইন চণ্ডীগড়, দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া, সানলাইট সারাউন্ডস ইউ, এ ভয়েস ফর ফ্রিডম, ইন্দিরা গান্ধীজ ইমার্জেন্স অ্যান্ড স্টাইল, ইন্দিরা গান্ধী হার রোড টু পাওয়ার। এই উপন্যাসে ইন্দিরা গান্ধীর ক্ষমতায় আরোহণকে তিনি তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে লিখেছেন। প্ল্যান্স ফর ডিপার্চার, রিচ লাইক আস, মিস্টেকেন আইডেন্টিটি, এ সিচুয়েশন ইন নিউ দিল্লি, পয়েন্ট অফ ভিউ, লেসার ব্রিডস, রিলেশনশিপ। এটা হচ্ছে নয়নতারা সহগল এবং ইএন মঙ্গত রায় তাদের মধ্যে এক্সচেঞ্জ হওয়া চিঠির সংকলন। বিফোর ফ্রিডম, নেহরুজ লেটার টু হিজ সিস্টার, 1909-1947। এই বইটি নয়নতারা সহগল সম্পাদনা করেছেন। হোয়েন দ্য মুন শাইন্স বাই দ্য ডে, 2017 সালে প্রকাশিত উপন্যাস। দ্য ফেট অফ বাটারফ্লাইজ, 2019 সালে প্রকাশিত উপন্যাস। এরপর আমরা চলে আসি টেক্সচুয়াল অংশে। নয়নতারা সহগল 1927। তিনি এখনও বেঁচে আছেন। তিনি এখন 80 পর বৃদ্ধা। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। is one of the first female Indian writers in English to receive wide recognition.
যে সমস্ত মহিলা ভারতীয় লেখিকা ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে প্রভূত খ্যাতির অধিকারিণী হয়েছিলেন, নয়নতারা সেহগাল তাদের মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে ভারতী রায়, অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী। এরা ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে দেশে বিদেশে যথেষ্ট খ্যাতির অধিকারিণী হয়েছেন। নয়নতারা সেহগাল তাদের মধ্যে অন্যতম। ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স। মহিলা ভারতীয় লেখিকাদের মধ্যে অন্যতম প্রথম একজন ইন ইংলিশ টু রিসিভ ওয়াইড রেকগনিশন, বিপুল স্বীকৃতি, স্বীকৃতি, পাবলিক রেসপেক্ট, ওয়াইড বিশাল, লার্জ নাম্বার, বিপুল ভাস্ট। নয়নতারা সেহগাল ভারতীয় মহিলা লেখিকাদের মধ্যে অন্যতম যিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করে বিপুল খ্যাতির অধিকারিণী হয়েছেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। ক্রাইসিস, সংকট, গ্রেট ডেঞ্জার। ফিকশন, উপন্যাস। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, রাজনৈতিক পালাবদলের ফলে যে সংকট ঘনিয়ে এসছে তার উপন্যাসে আমরা তার প্রতিফলন লক্ষ্য করি। সি ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর আ নোভেল রিচ লাইক আস। তার উপন্যাস রিচ লাইক আস, এই উপন্যাসের জন্য 1986 সালে তিনি সাহিত্যে ভারত সরকারের সর্বোচ্চ সম্মান সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। মেমোয়ার, স্মৃতিকথা। নয়নতারা সেহগালের স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকলেট কেক, এখান থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। রিকাউন্টস, বিবরণ দেওয়া, বর্ণনা করা। এই উদ্ধৃত অংশে তিনি বর্ণনা করেছেন দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজির মৃত্যুর পরবর্তী ঘটনাক্রম। ইনসিডেন্ট, ঘটনা। গান্ধীজির মৃত্যুর পরবর্তী ঘটনাক্রম তিনি এই উদ্ধৃত অংশে বর্ণনা করেছেন। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস। ভিভিডলি, ডিস্টিংক্টলি, স্পষ্টভাবে। এই উদ্ধৃত অংশে স্পষ্টতার সাথে বর্ণনা করা হয়েছে শুধুমাত্র লেখিকার ব্যক্তিগত ক্ষতিই নয়, এই উদ্ধৃত অংশে বর্ণিত হয়নি, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিপ অফ দ্য এন্টায়ার নেশন। কালেকটিভ, যৌথ, গ্রিপ, গ্রেট স্যাডনেস, তীব্র শোক, দুঃখ, সমগ্র জাতির তীব্র দুঃখ, সমবেত দুঃখ। অ্যাট দ্য পাসিং এ অফ মহাত্মা গান্ধী চলে যাওয়ার পর সমগ্র জাতি যে প্রচণ্ড শোকে মুহ্যমান হয়ে পড়েছিল, এবং সাথে সাথে লেখিকার ব্যক্তিগত ক্ষতি এই উদ্ধৃত অংশে অত্যন্ত স্পষ্টতার সাথে তিনি বর্ণনা করেছেন। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea at home, বাড়িতে আমি চা খাচ্ছিলাম। হ্যাভের ব্যবহার লক্ষ্য করো। হ্যাভ মানে এখানে খাওয়া। I was having tea at home, বাড়িতে আমি চা খাচ্ছিলাম। on the evening of 30th January 1948, 1948 সালের 30শে জানুয়ারির সন্ধ্যাবেলায় নয়নতারা সেহগাল লেখিকা তিনি বাড়িতে চা খাচ্ছিলেন। When I was called to Birla House by an urgent telephone, যখন একটা জরুরি টেলিফোন করে আমাকে বিড়লা হাউসে ডাকা হলো। বিড়লা হাউসের সাথে গান্ধীজির অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিড়লা হাউস সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জেনে নিই। স্বাধীনতার পর দিল্লির বিড়লা হাউসে গান্ধীজি আসেন 1947 সালের 9 সেপ্টেম্বর। সেদিন থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর জীবনের শেষ 144টি দিন এই বাড়িতেই কাটিয়েছিলেন। 1948 সালের 30শে জানুয়ারি বিড়লা পরিবারের ওই বাসভবন চত্বরে প্রার্থনা করতে গেলে উগ্র জাতীয়তাবাদী নাথুরাম গডসের গুলিতে মৃত্যু হয়েছিল মহাত্মা গান্ধীর। 1928 সালে 12 শয্যা বিশিষ্ট দিল্লির এই বাড়িটি তৈরি করেছিলেন শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা। শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা ছিলেন গান্ধীজির সহযোগী। গান্ধীজির প্রতি ছিলেন তার অপরিসীম শ্রদ্ধা। গান্ধীজি, সর্দার প্যাটেল এবং প্রথম সারির রাজনৈতিক নেতাদের আসা যাওয়া ছিল এই ভবনে। স্বাভাবিকভাবেই গান্ধীজির মৃত্যুর পরে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চেয়েছিলেন গান্ধীজির স্মৃতি বিজড়িত এই বাড়িটি অধিগ্রহণ করে জাতীয় সৌধরূপে
গান্ধী স্মৃতিরূপে সেটাকে গড়ে তুলতে। কিন্তু তখন এমন প্রস্তাবের কথা শুনে তাতে বাদ সেধেছিলেন স্বয়ং বিড়লা গোষ্ঠীর কর্তা ঘনশ্যাম দাস বিড়লা। তিনি রাজি ছিলেন না গান্ধী স্মৃতিতে বাড়িটি হস্তান্তর করতে। ফলে এ নিয়ে রীতিমতো মতবিরোধ দেখা দিয়েছিল জিডি বিড়লা অর্থাৎ ঘনশ্যাম দাস বিড়লা এবং নেহেরুর মধ্যে। এই প্রস্তাব গ্রহণযোগ্য মনে হয়নি বিড়লাদের। এরপর নেহেরু সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যেখানে মহাত্মা গান্ধী নিহত হয়েছিলেন ভবনের সেই অংশটি গান্ধীজির স্মৃতিতে হস্তান্তর করা হোক। এমনকি তখনও সেটা মানতে রাজি হননি ঘনশ্যাম দাস বিড়লা। নেহেরুর কাছ থেকে এই জায়গাটা দেওয়ার জন্য বিড়লা পরিবারের উপর চাপ এলেও সেই সময় বল্লভভাই প্যাটেল এই বাড়িটি অধিগ্রহণ করার ব্যাপারে বিরোধিতা করেছিলেন। বল্লভভাই প্যাটেলের বক্তব্য ছিল যে স্বয়ং গান্ধীজি যদি বেঁচে থাকতেন তাহলে এই ব্যাপারটা তিনি মেনে নিতে পারতেন না। তাই আপাতত বাড়ি অধিগ্রহণ করা থেকে তখনকার মতো নেহেরু পিছিয়ে যান। 1970-71 সালে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হন তখন আবার রীতিমতো এই বিতর্ক মাথাচাড়া দেয়, যার জেরে বিড়লারা বাধ্য হয় ভবনটি ছেড়ে দিতে। তৎকালীন বিড়লাদের কর্তা ছিলেন কে বিড়লা। তিনি এই বাড়িটি সরকারকে ছেড়ে দেন 54 লক্ষ টাকার বিনিময়ে। এছাড়াও শহরে 7 একর জমি দেওয়া হয়। 1971 সালের 2রা অক্টোবর কিছুটা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিল্লির বিড়লা হাউসকে গান্ধী সদনে পরিণত করতে তা তুলে দেওয়া হয় তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরির হাতে। তখন বিড়লা পরিবার এই বাড়ি ছেড়ে বসন্তকুঞ্জে একটি ভাড়া বাড়িতে বাস করতে থাকেন যতদিন না পর্যন্ত অমৃতা শেরগিল মার্গের নতুন বাংলো মঙ্গলম গড়ে ওঠে। কালের স্রোতে এই বিড়লা হাউসটি জাতীয় সৌধ হিসেবে গড়ে ওঠে, নাম হয় গান্ধী স্মৃতি। 1973 সালের 15 আগস্ট থেকে এই ভবনটি সাধারণের পরিদর্শনের জন্য খুলে দেওয়া হয়। সেখানে সংগৃহীত রাখা হয়েছে গান্ধীজির জীবন ও মৃত্যুর সঙ্গে জড়িত নানান ঘটনা। তাহলে বিড়লা হাউস সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিলাম। এরপর দেখে যাও, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। এক প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। শুট SHOOT, শুট মানে গুলি করা, তার পাস্ট টেন্স শট, সেকেন্ড ফর্ম শট SHOT, থার্ড ফর্ম শট SHOT। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছিল। লেখিকা এখানে আততায়ীর নাম নিচ্ছেন না। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম উইথ শক এজ আই গট ইন্টু দ্য কার। আমি আঘাতে অসাড় হয়ে গেলাম যখন আমি গাড়িতে উঠলাম। গেট ইন্টু ওঠা, তার থেকে গট ইন্টু, আমি গাড়িতে উঠলাম। নাম বি সাইলেন্ট থাকবে, উচ্চারণ লক্ষ্য করো। নাম অসাড় প্যারালাইজড। আই ওয়াজ নাম উইথ শক, আমি আঘাতে প্রায় অসাড় হয়ে গেলাম। অর্থাৎ গান্ধীজির হত্যার কথা, গান্ধীজি নিহত হওয়ার কথা যখন লেখিকা শুনলেন তিনি একেবারে আঘাতে অসাড় হয়ে গেলেন। আই ওয়াজ নাম উইথ শক, আমি আঘাতে অসাড় হয়ে গেলাম। অ্যাজ আই গট ইন্টু দ্য কার, যখন আমি গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গান্ধীজির আত্মীয় স্বজন, রিলেটিভস আত্মীয় স্বজন, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, অ্যান্ড ফলোয়ার্স অনুগামীরা, সাপোর্টার্স, গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গ্যাদার্ড সমবেত হওয়া, ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে, সমবেত হয়েছিল। রাউন্ড হিজ বডি, আমরা বডিকে বলবো পার্থিব শরীর। বডি বলতে ডেড বডি বোঝানো হচ্ছে, কিন্তু আমরা বলবো পার্থিব শরীর। অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা তার পার্থিব শরীরের চারপাশে জমায়েত হয়েছিলেন। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করায় সেই রুমে নীরবতা বিরাজ করছিল। সাইলেন্স নীরবতা, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম সাইলেন্ট। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, রুমে নীরবতা বিরাজ করছিল। অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ব্রিথড ওয়ান্স লাস্ট কথার অর্থ হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, তার থেকে ব্রিথড হিজ লাস্ট পাস্ট টেন্স করা হয়েছে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. Words of Bapuji's death,
বাপুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রেড ছড়িয়ে পড়েছিল থ্রো দিল্লি, সারা দিল্লি ব্যাপী, লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড, ফ্লেম অগ্নিশিখা, ফ্যান বাই উইন্ড আগুনের শিখা বাতাস পেলে যেরকম চারদিকে ছড়িয়ে পড়ে, সেরকমভাবে বাপুজির মৃত্যুর খবর সারা দিল্লিব্যাপী ছড়িয়ে পড়েছিল। শুধু সারা দিল্লিব্যাপী নয়, সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিষণ্ণ নরনারীর দল বিড়লা হাউসের চারপাশে জমায়েত হয়েছিল। কালেক্টেড, গ্যাদার্ড, অ্যাসেম্বল। বিষণ্ণ নরনারীর দল বিড়লা হাউসের চারপাশে জমায়েত হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানলা থেকে ওয়ান কুড সি, একজন দেখতে পেত এ ব্রাউন ব্লার অফ ফেসেস, বিবর্ণ অস্পষ্ট মুখমণ্ডল, ব্রাউন বাদামি, ব্লার অস্পষ্ট, নট ক্লিয়ার, ফেসেস মুখমণ্ডল, অর্থাৎ জানলা দিয়ে উৎসুক নরনারীর দল বাইরে কি হচ্ছে দেখার চেষ্টা করছিল, সেটাই লেখিকা বলছেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রত্যেকটা জানলা থেকে দেখা যাচ্ছিল জনতার অস্পষ্ট মুখ। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, মনে হচ্ছিল যেন সেই কয়েক মিনিট সময় থমকে গেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ কথার অর্থ হচ্ছে যেন। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল, স্ট্যান্ড স্টিল থেকে আসছে স্টুড স্টিল, যেন মনে হচ্ছিল সময় থমকে গেছে। ফর দোজ ফিউ মিনিটস, সেই কয়েক মিনিটের জন্য। দ্য পিপল ওয়ার টু স্টান্ট, লোকেরাও হতভম্ব হয়ে গেছিল। স্টান্ট, STUN, তার থেকে পাস্ট, তার থার্ড ফর্ম স্টান্ট, হতভম্ব হয়ে যাওয়া। বিউইল্ডার্ড, BWILDERED, স্ক্রিন লক্ষ্য করো। স্টান, হতভম্ব হয়ে যাওয়া। বিউইল্ডার, পিপল ওয়ার টু স্টান্ট, লোকেরা হতভম্ব হয়ে গেছিল। টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে কোনো কথা বলতে লোকেরা এত হতভম্ব হয়ে গেছিল যে কথা বলতে পারছিল না। শুরুতে লোকেরা এত হতভম্ব হয়ে গেছিল যে কথা বলতে পারছিল না, কথা বলছিল না। লেটার, একটু পরে। দে ক্লেমার ওয়াইল্ডলি, তারা উচ্চস্বরে, ক্লেমার উচ্চস্বরে কলরব করা, জোর চিৎকার করা। দে ক্লেমার্ড ওয়াইল্ডলি, তারা বেপরোয়াভাবে চিৎকার করতে লাগলো। শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করতে লাগলো, কাঁদতে লাগলো। দে জসল্ড ওয়ান অ্যানাদার, তারা একে অন্যকে ধাক্কা দিতে লাগলো। জসল্ড, ধাক্কা দেওয়া, ডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে। দে জসল্ড ওয়ান অ্যানাদার, তারা একে অন্যকে ধাক্কা দিতে লাগলো। ইন এ স্ট্যাম্পিড, এভাবে হুড়োহুড়ি পদপিষ্ট হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হলো। হুড়োহুড়ি করতে লাগলো, একে অন্যকে ধাক্কা দিয়ে হুড়োহুড়ি করতে লাগলো। টু ব্রেক ইন্টু দ্য হাউস, সেই বাড়িতে ঢুকতে। ব্রেক ইন্টু, বলপূর্বক প্রবেশ করা। এন্টার বাই ফোর্স। দে কামড, তারা একটু শান্ত হলো। কাম, শান্ত হওয়া, ইডি যোগ করে পাস্ট টেন্স করা হয়েছে। দে কামড, তারা শান্ত হলো। এ লিটিল, একটু, তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন ঘোষণা করা হলো। অ্যানাউন্স, ঘোষণা করা। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন ঘোষণা করা হলো। দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, যে গান্ধীজিকে অন্ত্যেষ্টিক্রিয়া, লাস্ট রাইট। ফিউনারাল, উচ্চারণ লক্ষ্য করো। ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়া, মৃত্যুর পর মৃতদেহের সাথে যে লাস্ট রাইট পারফর্ম করা হয়। যে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। দে উড বি অ্যালাউড টু সি, তাদেরকে দেখতে দেওয়া হবে। এই রকম ঘোষণা যখন করা হলো, তারা একটু শান্ত হলো। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, ওয়ান হুইম্পার্স। হুইম্পার কথার অর্থ হচ্ছে ফুপিয়ে কাঁদা, লো ক্রাইং। মেক্স লো ক্রাইং নয়েজেস। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, যখন কারো প্রিয়জনের বিয়োগ হয়, যখন কেউ তার প্রিয়জনের বিয়োগের সম্মুখীন হয়।
ওয়ান হুইম্পার্স, সে তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, ইনিয়ে বিনিয়ে কাঁদতে থাকে। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, ও যে চলে গেল, এখন আমার কি হবে? দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপিল, শোক সন্তপ্ত জনতা। এই প্রশ্নটাই শোক সন্তপ্ত জনতার মনে সবার উপরে ভেসে আসছিল। আপার মোস্ট, সব কিছুর উপরে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপিল, শোক সন্তপ্ত জনতার মনে এই প্রশ্নটাই সবার উপরে ভেসে আসছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, যখন আমরা বসেছিলাম এই প্রশ্নটাই আমাদের সবার হৃদয়ে ভাসছিল। স্টিল শকড, তখন আমরা আহত, গান্ধীজির মৃত্যুর সংবাদ শুনে যথেষ্ট আহত, অ্যান্ড আনবিলিভিং, বিশ্বাস হচ্ছে না যে গান্ধীজি মারা গেছেন। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা সেই সম্প্রচার শুনছিলাম। টেলিং দ্য পিপিল, যে সম্প্রচারে লোকেদের বলা হচ্ছিল টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনগণকে বলা হচ্ছিল, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের প্রিয় বাপুজি আর নেই। ওয়াজ নো মোর, আর নেই।